দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে চলছে দলীয় চিত্রকলা প্রদর্শনী কালার্স রিফ্লেকশন অফ লাইফ। প্রদর্শনী চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কাজী শহীদের একক চিত্রকলা প্রদর্শনী ইম্পাস্টো। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ইকোস অফ টাইম। প্রদর্শনী চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। গুলশান একের রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। উত্তরার সেন্টার পয়েন্টের ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রেজিলিয়েন্ট বিকামিং আ ল্যান্ডমার্ক আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। দেখ সিরিয়াস, আমি জানি যে তোর হৃদয়টা অনেক সলিড, কিন্তু বাস্তবতা হইতাছে তুই 500 টাকা কইরা কয় জনমে 3 লাখ টাকা জমাবি কত? ও তাই না? তাহলে সুরজ তোরে 3 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করবো না? হ্যাঁ, তো মরণও শোধ দিব, লগে দুবাই হানিমুন ফ্রি। আমি তোরে কক্সবাজার লয়ে যাবো। লাবণ্য, আমার সঙ্গে তুমি যতবার লাগতে আসবা ততবারই হারবা, কারণ আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার আর তুমি লোকাল প্লেয়ার। 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সামিউল হক ভুইয়া। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছে ভাই সাহেব? বেশ, আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? মানে অভিনয়েও আমরা দেখছি, আবার কন্টেন্ট ক্রিয়েশনও চলছে, এত দিক আসলে কিভাবে সামলাচ্ছেন? আমি আজকে সকালে এটা ভাবতেছিলাম, আজকে সকালে যখন এনটিভির কলে আসবো আমি তখনই ভাবতেছিলাম, আমি 6 মাস আগেও ভাবতাম যে কাজ না করলে আসলে ভালো লাগে না, কিন্তু এখন মনে একটু রেস্ট দরকার, এত কাজও ভালো লাগে না। মানে এই উইন্টারটাতে একটু বেশি চাপ যাচ্ছে। আচ্ছা, অনেকগুলো প্রজেক্ট, অনেক ধরনের প্রজেক্ট আসলে। কি কি ধরনের প্রজেক্ট? একদম খুব সাম্প্রতিক প্রজেক্টগুলো সম্পর্কে জানতে চাই। খুব সাম্প্রতিক প্রজেক্ট সেটা হইছে আমরা একটা রান্নার প্রোগ্রাম করতেছি। সোকল রান্নার প্রোগ্রাম না, এটা হচ্ছে ব্যাচেলর রান্নার প্রোগ্রামও করছে না, ব্যাচেলর কিচেন বলে একটা এটা হচ্ছে দীপ্তর আর কি। তো ওইটাতে হচ্ছে ভাই সাহেব বিভিন্ন ব্যাচেলরদের বাসায় যায়, ওখানকার কিচেনে গিয়ে হানা দেয়, তাদের সাথে খায় দায়, গান বাজনা করে, সারাদিনের একটা ভাই সাহেব কি নিজে ব্যাচেলর? হ্যাঁ, ভাই সাহেব ব্যাচেলর, এই জন্য ব্যাচেলরদের কথা বলতে পারছে। আর কন্টেন্ট ক্রিয়েশনের কি অবস্থা? কন্টেন্ট ক্রিয়েশনের অবস্থা হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা জানে অবস্থাটা কি। অবস্থাটা একটু নড়বড়ে। হ্যাঁ, সম্প্রতি হচ্ছে ইয়াটা কমে গেছে, রেভিনিউ কমে গেছে এবং রিচটাও অনেক কম। রিচ কম, আপনি জানেন দেখি, রিচও কম। তো এটা আর আমার মানে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার খুব বেশি আমার দেয় না আর কি, যে কর্মব্যস্ততা দেয় না। আমি বেশ ফ্লেক্সিবল জায়গা থেকে করতে পারি আর কি, মানে ক্যাজুয়ালি করা হয়। হ্যাঁ, আর ডিজিটাল কন্টেন্ট হিসেবে এগুলোই মানে বেশ ভালো চলে আর কি। আমি ওরকম এক্সপেরিমেন্ট করে দেখছি যে একদম শর্ট ডিভিশন করে সুন্দর করে গুছায়া আমি 8 মিনিটের 7 মিনিটের একটা কন্টেন্ট বানাইলাম, আমি দেখলাম এটা ফ্লপ।
কিন্তু ক্যাজুয়ালি হেঁটে হেঁটে যাচ্ছি, কথা কথা বলতেছি। হ্যাঁ, আনপ্ল্যান্ড যে কন্টেন্টগুলো সেগুলো বেশি রিচ হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে রিচ কম বা রেভিনিউ কম আসছে, মানে কি মনে হয় এটার পেছনে আসলে কারণটা কি? কারণ এটার জন্য সাফার তো আসলে অনেকেই হচ্ছে। এটা যেটা মানে আমি একেবারেই টেকনিক্যাল ব্যাপারটা জানি না, কিন্তু আমার একেবারে সাদা চোখে আমি যদি বলি সেটা হচ্ছে যে বাজারে কনজিউমারের থেকে প্রোডাক্ট বেশি হয়ে গেছে, চাহিদার থেকে যোগান বেশি হয়ে গেছে, অর্থনীতিতে যেটা হয় আর কি। তো যোগান যখন বেড়ে যাবে তখন এটার দাম কমে যাবে। আচ্ছা, আপনার কাছেও ডাল আছে, আমার কাছেও ডাল আছে, সবার কাছে 10 জন দোকানদারের কাছে ডাল আছে, কিন্তু ক্রেতা সবাই হলো কন্টেন্ট একজন। বানাচ্ছে। হ্যাঁ, এটা একটা কারণ আর কি। সেটাই। এছাড়া টেকনিক্যাল নানান ইস্যু আছে। ডেফিনেটলি। আমরা জানি যে অভিনয় আমরা আপনাকে দেখছি এখন, এবং মাবরুর রশিদ বান্না ভাই পরিচালিত ছাত্রা বাঁশ এই নাটকে আমরা আপনাকে দেখছি। তো কেমন লাগছে বান্না ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? বান্না ভাইয়ের কাজের অভিজ্ঞতা আমি এর আগেও বলছি, সেটা হইছে এটা আসলে যেটা হয় টিমটা আমার খুব মজা লাগে। এবং আমরা কন্টেন্টের কথা যদি বলি, কন্টেন্টের ব্যাপারটা বললে যে আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে জিনিসটা আরো ডেভেলপড হচ্ছে। যেমন লাস্ট লটের কাজ করে আসলাম গতকালকে, এইখানে আমাকে একেবারেই নতুন ভাবে দেখবে। এতদিন দেখতো যে ওর নাম হচ্ছে সিদ্দিক, ওই ক্যারেক্টারটা, ও দপ্তরি, কিন্তু এইবার এই লট থেকে দেখা যাবে যে ওর পুরা চেঞ্জ, ওর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ওর কস্টিউম চেঞ্জ, মানে পুরা অন্যরকম, মানে ক্যারেক্টারের একটা ডাইমেনশন পাচ্ছেন বা ডিফারেন্ট একটা শেড পাওয়া যাচ্ছে। এবং যৌক্তিক কারণেই ওই চরিত্রটা ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু এটা স্পয়লার হয়ে যাবে, এজন্য বলতেছি না আর কি হবে। এটা দর্শকের আশা করি খুব ভালো লাগবে, মানে নতুন একটা ভাইব পাবে। আচ্ছা, একটা টিমের সাথে দীর্ঘদিন কাজ করলে বা ধারাবাহিক নাটকে কাজ করলে একটা ফ্যামিলির মতন হয়ে যায়। মানে আপনাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেটা ব্যতিক্রম হয়নি। কেমন যাচ্ছে আসলে, মানে সময়টা আসলে কতখানি এনজয় করেন আপনারা? আমি একেবারেই কম আবেগের একটা মানুষ, সত্যি কথা। এবং আমার ছোটবেলা থেকেই বেশি দিন এক জায়গায় স্টে করতাম না। আমার বাবার না, ভালো লাগে না, মানে আমি পারতামই না, কারণ আমার বাবার বদলির চাকরি ছিল, 2 বছর 3 বছর পর পর চেঞ্জ, অনেক মানুষকে লাইফে ছেড়ে আসছি, তো এই আবেগগুলো আর কাজ করে না, মানে ওই অ্যাটাচমেন্টটা কমে গেছে এখন। কিন্তু আমি গতকালকে ফিল করলাম, আমি যখন চলে আসতেছি, আমি যেটা করি আর কি, যে একদম আর্টিস্ট থেকে শুরু করে ডিরেক্টর, প্যানেল এবং একদম প্রোডাকশনের সবচেয়ে ছোট যে ছেলেটা, ওদের সাথেও চেষ্টা করি, ওরা যদি সিনে না থাকে, যদি ফ্রি থাকে বা কথা বলার মতো থাকে, আমি সবার সাথে একটু কথা বলে আসি। তখন আমার গাড়িতে যখন উঠলাম, তখন আমার কেন যেন মনে হচ্ছে যে এই লটটা শেষ হয়ে যাচ্ছে, আমার ভেতরে একটু মানে ভেজে, মানে গলাটা একটু ভিজে গেছে, যে না, এটা আরো শুনতেছি যে এটা লটটা, এই লটটাই শেষ লট হইতে পারে। হ্যাঁ, এটা সম্ভাবনা আছে, এই আর কি। তো ব্যাপারটা হয়েছে যে এখানে আসলে আমরা ওন করি, এবং আমি আমার সহশিল্পীদেরকেও বলতে চাই, আমি জানি না আপনারা এটা রাখবেন কিনা, রাখতেও পারেন, নাও পারেন। ব্যাপারটা হয়েছে যে আমরা যেটা করি, এই টিমে গিয়ে অনেক কিছু ফলাইতে চাই। মানে একটা সেটে গিয়ে, বিশেষ করে যারা আমার সহকর্মী এবং আমার ডিপার্টমেন্টে যারা যারা অ্যাক্টিংটা করে, এদের মধ্যে অনেকেই দেখা যায় যে অনেক কিছু ফলাইতে চায়, যে একটু উঁচু স্বরে কথা না বললে, একটু উঁচু স্বরে কথা না বললে ওকে হয়তো কফিটা দিবে না, হয়তো লাল চা দিয়ে দিবে, এটা তার ভ্যালুটা করবে না, ওই ভ্যালুটা করবে না। এটার পেছনেও কারণ আছে, এগুলো আমার অনেক গল্প আছে, আপনি চাইলে আমি সেগুলোও শেয়ার করব। এরকম হয়েছে যে আমি হয়তো পাটশার্ট দেখাইতে পারি নাই, যে কারণে আমি দেখতেছি যে না, আমারে পাত্তা দিচ্ছে না, তারপর আবার সেকেন্ডের মধ্যে একটা খেলা দেখাই দিলাম, তারপর চলে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে যারা অভিনয় শিল্পী আছি বা যারা যে জায়গা থেকে কাজ করি, প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় যে আপনি কি, এটা দেরিতে হইলেও মানুষ বুঝবে। আপনার ঢুইকেই হম্পি দম্পি করে বোঝানোর দরকার নাই, এতে করে সমস্যাটা তৈরি হয়। মেধা মানুষকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যায় আসলে, এবং বিনয়টা এমন একটা বিষয় যে উপাদানটা থাকলে একজন মানুষ প্রকৃত শিল্পী হয়ে ওঠে। সুতরাং সেই জায়গায় চর্চা করাটা আমাদের ভীষণ রকম জরুরি। বান্না ভাইয়ের এই কাজটা ছাড়া কি অন্যান্য কোনো ধারাবাহিক বা অন্য কোনো নাটকে কাজ করা হচ্ছে আপনার? হ্যাঁ, আরেকটা ধারাবাহিকের কাজ চলতেছে, ওইটা এখনো অন এয়ার হয়নি, বা এটা কোথায় অন এয়ার হবে সেটাও জানি না। আমরা জাস্ট একটা লট শেষ করলাম, সম্রাট জাহাঙ্গীর ভাইয়ের ওইটা। আর আরেকটা ব্যস্ততা, আমার সবচেয়ে বড় ব্যস্ততা এখন যেটা, সেটা হচ্ছে আমরা একটা সিনেমা বানাইতেছি। আচ্ছা, এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেটা শুট হচ্ছে আমার গ্রামে, আমি যে গ্রামে বড় হয়েছি। আমরা বলতে আমরা মানে আমি এবং আমার একটা টিম আর কি, আমাদের একটা প্রোডাকশন হাউস আছে, ক্রিয়েটিভ বলে। তো এটা আমাদের প্রথম হচ্ছে ইন্ডি ফিল্ম হবে আর কি। এর আগে আমরা কাজ করছি, ফিকশন করি নাই এর আগে। এটা তো দারুণ সাহসের ব্যাপার, সিনেমার একটা কাজ, মানে বড় পর্দার কাজ। এটা আসলে হলগুলোতে রিলিজ দেওয়া হবে সেরকম কোনো পরিকল্পনা না, কিভাবে আসলে? না, এটা একেবারে ইন্ডি স্টাইলে আমরা করব, ইন্ডিপেন্ডেন্ট স্টাইলে করব।
হলের ব্যাপারটা হচ্ছে, হলে না গেলে আমাদের এখন পর্যন্ত যে সিঙ্গেল স্ক্রিনে হয়তো আমরা যাইতে পারবো না, কিন্তু ঢাকার যে হলগুলো আছে এগুলো নিয়ে টার্গেট আছে। কারণ আমাদের যে নিশটা সেটা একেবারেই সবাই না আর কি আমাদের নিশের মধ্যে। তো আমাদের এই গল্পটা একটা গ্রামের একটা যাত্রা দল, এই যাত্রা দলটা ওরা একটা যাত্রার মঞ্চায়ন করবে, এটা নিয়েই গল্প আর কি, এবং এটার সাথে আনুষঙ্গিক অনেক বিষয় আছে। কতদিন থেকে প্ল্যান করছেন এই সিনেমাটার জন্য? এটার একটা দারুণ গল্প আছে, শুনি না। সেটা হচ্ছে প্রায় মাস 6 আগে আমরা সিনেমা বানাবো এগুলো নিয়ে প্রায় 2-3 বছর ধরে মাথা নষ্ট করে ফেলতেছি, এবং আমরা আমাদের নিজের কোনো কাজ করতে পারতেছি না। এটা নিয়ে আমাদের মধ্যে একটা মানে ক্ষুধা আছে যে কেন করতে পারতেছি না। তো একদিন আমি হচ্ছে অনলাইনে একটা ঘড়ি চয়েস করি। ঘড়িটা ছিল সিকিউর বা কিছুর একটা, যেটার দাম হচ্ছে 29,000 টাকা, আচ্ছা না সরি 34,500 টাকা, 34,500 টাকা। তারপর আমি এটা অনলাইনে দেখলাম, ভাবলাম 34,500 টাকা আমার জন্য আসলে অনেক টাকা। ভাবলাম এত বড় একটা ডিল আমি অনলাইনে করে ফেলবো, থাক। আমি ওদেরকে বলছি যে আপনি মালটা রেডি রাখেন, মানে জিনিসটা রেডি রাখেন, আমি এসে দেখে নিয়ে যাব। তারপর যথারীতি গেলাম, গিয়ে যখন হাতে পড়ে দেখতেছি যে না, এটা ডায়ালটা হচ্ছে 38, আমার 40, যেমন এটা 42, তো 42 হলে এই সাইজটা আমার হাতের সাথে বা আমি কমফোর্টেবল, হ্যাঁ অ্যাডজাস্ট করে। আমি বললাম যে না, ঘড়িটার দামি কিন্তু তবু আমার পছন্দ হচ্ছে না। তারপর উনি আরেকটা দেখাইলো, ওইটা 60,000 টাকার আশেপাশে, 59,500 বা সামথিং লাইক দ্যাট। তো ওইটা দেখে তারপর আমি বললাম যে আমার কাছে তখন কিন্তু টাকা আছে, আমার কার্ডে টাকা আছে, আমি আপনি তো প্রিপারেশন নিয়ে গেছেন, হ্যাঁ আমি ওইটা কিভাবে বললেন? 35-40,000 টাকার প্রিপারেশন নিয়ে গেছি, ওইটা আমি নিয়ে নিতে পারি। তারপর আমি ভাবলাম যে না, আরেকটু বুঝি আচ্ছা এই ঘড়িটা কিনবো কিনা। তারপর আমি বাসায় ফেরত গেলাম, মানে যে ব্যাচেলর বাসায় থাকি, ওখানে যাওয়ার পর কেউ বলতেছে না এটা কিনে ফেলতে পারিস, তুই এখন স্টার, এই সেই, বা একটা ঘড়ি আসলে ভ্যালু এড করে। এখানে একটা দামি ঘড়ি পরে বসলে বা আমার হোস্ট আমাকে এটা খেয়াল করবে। হ্যাঁ, তো এরকম বিষয় আছে। তারপর আমি বললাম আচ্ছা, এই টাকা দিয়ে আমরা একটা সিনেমার রেকি করতে পারি কিনা। আচ্ছা এই টাকাটা আমার তো না হইলে হইতেছে, এই ঘড়ি দিয়েও যে দাম, মানে এই ঘড়ি দিয়েও আমি যে টাইমটা দেখতেছি বা ফোনে দেখতেছি এটা তো হচ্ছে। যদিও এটা এই যুক্তির সাথে আমি পুরোপুরি একমত না, ঘড়ি আসলে আমার খুব পছন্দের। হ্যাঁ, তো তবু ভাবলাম যে ওকে, এই টাকা দিয়ে আমরা একটা সিনেমা স্টার্ট করে দিতে পারি। বাহ, এটা দিয়ে রেকিটা যদি হয়ে যায়, হ্যাঁ একটা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট যদি হয়ে যায়, স্ক্রিপ্ট রাইটারের পেমেন্টটা যদি আমরা করে ফেলতে পারি, এই জায়গা থেকেই মূলত এই আমাদের এই প্রয়াসটা তৈরি হইলো। তারপর প্ল্যান করলাম কি করা যায়, তাইলে আমাদের কম বাজেটে করতে হবে। হাতের কাছে কি আছে, আমার গ্রাম, আমার গ্রামে আমি আমার বাড়িতে রান্না হবে, সেই খাবারটা খাবো, আমার এফডিসি থেকে খাবার নিয়ে খাইতে হবে না, এখানে আমার খরচ কমে যাবে। আর্টিস্টদেরকে আমি পাবো যারা একদম খুব উদ্দীপনা নিয়ে কাজ করবে, আশেপাশের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট যেগুলো পাশ থেকে নেওয়া যায়, আমার পানিটা কিনে খেতে হবে না, নানান ইস্যু আছে। এই চিন্তা করে আমরা এটা করলাম আর কি। মা, ঘড়ি থেকে সময়ের দাম বেশি। হ্যাঁ হ্যাঁ। তো কাজ কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে না করবেন? আমরা একেবারেই অফিসিয়ালি আমরা কোনো লট করি নাই, কিন্তু রেকিতে গিয়ে আমরা কিছু জিনিস নিয়ে আসছি, এবং আজকে এই শো শেষ করে আমি শিল্পকলায় যাব। শিল্পকলায় আমার গ্রাম থেকে একটা যাত্রার দল আসছে, ওরা শিল্পকলায় আজকে যাত্রা করবে, নবাব সিরাজউদ্দৌলা, ওইটা দেখবো, তাদের সাথে আড্ডা দিব, এবং রাতের ট্রেনে আমি আমার বাড়িতে যাব নেত্রকোনায়। আচ্ছা, কালকে থেকে আবার ওইখানকার শুটিং শুরু হবে আর কি। নেত্রকোনায় বলি বা ঢাকায় বলি, মানে এখন ওই সেলিব্রিটি ভাইবটা এসেছে কিনা, যে সবাই যেখানে যাচ্ছেন সবাই চিনছে, ছবি তুলতে চাইছে? হ্যাঁ, সেটা আছে, কিন্তু এইখানেও একটা ব্যাপার আছে, আপনি যদি একটু নিজেকে আড়াল করে রাখেন তাইলে আপনার ক্রাইসিসটা বাড়বে, ডিমান্ডটা বাড়বে। কিন্তু এটা আমি পারি না নানান কারণেই, কারণ ওই লাইফটা আমার কাছে খুব দমবন্ধ লাগে। হ্যাঁ হ্যাঁ, যে আমি যাব সবসময় মাস্কটা পরা থাকবে, কালো একটা সানগ্লাস, একটা ক্যাপ পরে থাকবো, আমার কেউ চিনবে না। আমার কথা হচ্ছে আমি যদি সহজ জীবন যাপন করি তাহলে আমার খুব বেশি সমস্যা হচ্ছে কিনা, বা কোনটাতে আমি কমফোর্টেবল, ওই জায়গা থেকে। তবে এরপরেও ভালো রেসপন্স পাওয়া যায়, এবং কখনো কখনো এরকম 2-4টা ভুল বোঝাবুঝিও হয়ে যায়, তারা মনে করে যে আমি তাদেরকে ভালোবাসি না বা তাদেরকে আমি ইগনোর করতেছি, এরকম বহু জীবনে চলতে গেলে তো আসলে এগুলো একটু হবে। সবাইকে হ্যাপি করা যায়। আসলে অনেক কিছু মিলিয়ে কাজ করছে, অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করছে, সেটা আমরা যদি অনলাইন বলি, সেখানেও টেলিভিশন চ্যানেল বলি, আবার একটা আপনি প্রোগ্রামও করছেন, যেটা বলছিলেন যে রান্নার প্রোগ্রাম, এই যে এতগুলো প্ল্যাটফর্মে কাজ করছেন, আসলে মানে বেসিকটা কি, মানে একটা জায়গায় আসলে মানুষকে স্থিতি হতে হয়, সেটা আসলে কি মনে করছেন যে কোথায় হবেন, কিভাবে এগোবেন? এটা আমার আজকের বা এই গতকালকে ডিসিশন না, আমার ডিসিশন আরো অনেক আগেই। সেটা হচ্ছে আমি অ্যাক্টর হইতে চাই,
এবং আমি আপনার ভাই সাহেব যেটা দেখেন ওইটাও একটা অ্যাক্টিং। ভাই সাহেবের সব গল্প তো সত্য না, আসলে কি আমার বউ আমারে মারে তা তো না, বা বউ আছে কিনা এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, তো ওইটাও একটা চরিত্রে আমি অভিনয় করতেছি। ফেলুদা চরিত্রে মানুষ অভিনয় করে, এই এরপরে একেন বাবু, ব্যোমকেশ, এই অনেকগুলো চরিত্র আছে না, হিমু চরিত্র আছে, এরকমই ভাই সাহেব একটা চরিত্র, যে চরিত্রটাতে আমি অভিনয় করতেছি এবং এটার কন্টিনিউটি আছে। কিন্তু আজকে এক কথা বলতেছে, কালকে আরেক কথা বলে ফেললাম। আপনি যখন এই যে ভাই সাহেব এই চরিত্রে এত বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন, যখন অন্য কোনো চরিত্রে প্লে করতে যান, তখন কি আসলে দর্শক, আপনার যারা দর্শক রয়েছে, তারা কি আসলে ওই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে পারে, মানে ভাই সাহেবকে ছাপিয়ে যেতে পারে? না, আমি এখনো পর্যন্ত এটা একটা চ্যালেঞ্জ না বড়? আসলেই চ্যালেঞ্জ। এবং আমার টিচার বা আমার গুরু যারা আছে ওনারাও বলে যে এটা তোমার জন্য এক সময় খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে ফেলাই দিবে। আমি যদি এখন একটা থ্রিলারের একটা কিলারের ক্যারেক্টার করতে যাই, তাইলে মানুষ অ্যাকসেপ্ট করবে না, ভাই ফান করতেছে। এই বিষয়গুলো আছে, আমি জানি না এটার সলিউশন কি। এটা ভালো একটা কথা বলছি। যখন কোনো স্ক্রিপ্ট আসে তখন আসলে কিভাবে সিলেকশন ক্রাইটেরিয়া কি থাকে আপনার? আমি একদম মোটা দাগে যদি বলি যে পুরো স্ক্রিপ্টটা আমি পড়লাম, তারপর আমি চিন্তা করলাম যে আমার যে চরিত্রটা, এই চরিত্রটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে স্ক্রিপ্টে কোনো প্রভাব পড়ে কিনা। যদি মনে হয় প্রভাব পড়ে না, তাহলে আমি এই কাজটা করবো না। যদি মনে হয় যে না, এটাকে বাদ দিলে স্ক্রিপ্টটা ইনকমপ্লিট, তাইলে এটার একটা ভ্যালু আছে, তাইলে আমি করব। এই স্ট্র্যাটেজিটা আপনি কোথা থেকে শিখলেন, নাকি নিজে নিজে? এটা নানান ভাবেই, এক্সাক্ট কোত্থেকে পাইছি আমি জানি না। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে পেমেন্টের ব্যাপারে আমি কম্প্রোমাইজ করি না। এটা ভালো না খারাপ আমি জানি, বলি যে ভাই আমার হচ্ছে পেমেন্ট এটা, রেমুনারেশন এটা যদি করা যায় তাহলে আমি করতে পারবো, না এলে চাপ। আর আরেকটা বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ওরকম কোনো কাজ পাই নাই যে কাজটাতে আসলে পেমেন্টের কথা চিন্তা না করেই করতে হয়, এরকম কাজ আসলে পাই নাই। আপনার ছোটবেলার দিনগুলো কেমন ছিল? ছোটবেলার দিনগুলো অনেক বড় ছিল। আচ্ছা, সারাদিন অনেক কাজ করা যেত, আর আজকে সময়টা বেশি ছিল। আর ছোটবেলার দিনগুলো তো, আমি তো একেবারে গ্রামে বড় হয়েছি। আমাদের সকালবেলা হচ্ছে ঘুম থেকে ওঠার পর মুরগি ডাকতো, আজানের পর মুরগি ডাকতে, সেটা আমাদের অ্যালার্ম। হ্যাঁ, অ্যালার্ম হওয়ার পর তারপর আপনি কি অত সকালে ঘুম থেকে উঠতেন? হ্যাঁ, আমি আর্লি রাইজার, এখনো আমি আর্লি রাইজার। হ্যাঁ, এখনো আর্লি রাইজার। তো মুরগি ডাকার অ্যালার্মে আমরা উঠতাম। উঠার পর হচ্ছে একটু ফ্রেশ হওয়ার আগে এক ধাপ পড়ে নিতে হবে, কারণ আজকে ক্লাসের যে হোমওয়ার্কটা আছে ওইটা আমি ডেডলাইন মিস করার লোক। স্টুডেন্ট হিসেবে ভালো ছিলেন? না, স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম না। আচ্ছা, আবার অত খারাপও ছিলাম না, এভারেজ মানে আর কি। হ্যাঁ, আমি লাইফে ফার্স্ট বয় হয়েছিলাম মনে হয় 2 বার, এরপর 1 থেকে 3 এর মধ্যে ছিলাম আর কি। তাহলে তো ভালোই বলা যায়। ভালোই বলা চলে। বাবা মা কি চেয়েছিলেন যে বড় হয়ে কি হবেন আপনি? আমার বাবা চাইতেন আমি অ্যাক্টর হই, কিন্তু মা কি চাইতেন আমি সেই জিনিসটা আসলে বুঝতে পারার আগে মা গত হয় আর কি, ওইভাবে কমিউনিকেশনটা হয় নাই। তখন আমি জাস্ট হাই স্কুলে পড়ি, তখন মা গত হয়। তো ওনার কি ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু সেটা নিয়ে আমার আলাপ হয় না আর কি। কিন্তু বাবা খুব করে চাইতেন। ছোটবেলায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে কি আপনি ইনভলভ ছিলেন? হ্যাঁ, খুবই ইনভলভ ছিলাম। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। মানে আমার স্যাররা মনে করতো এরকম কো কারিকুলার যে কোনো অ্যাক্টিভিটিসে আমার ছেড়ে দিলে আমি পারবো, কিন্তু আমার হ্যান্ড রাইটিং খুবই খারাপ। তো আমাদের স্কুল থেকে পাঠাইতে হবে, স্টুডেন্টদেরকে পাঠাইতে হবে যারা হইছে হাতের সুন্দর লেখা বা সুন্দর হাতের লেখার কম্পিটিশন হবে একটা কালচারাল একাডেমিতে, সেটা দুর্গাপুর বিড়িশিরিতে। আমি পিসিনল স্কুলে পড়তাম। তো চোখ বন্ধ করে আমার নামও দিয়ে দিছে। স্যারদের তখন মাথায়ও নাই, স্যারদের কিন্তু এটা জানার কথা, আমার খাতাটা তো দেখে, কিন্তু কি কারণে যেন ভুল করে আমার নামও দিয়ে দিছে, 3 জনের মধ্যে আমার নামও দিয়ে দিছে। আমি বললাম যে স্যার যাবো, যা সমস্যা নেই। স্যার তখনও বুঝতেছে না। গেলাম, যাওয়ার পর দিয়ে মানে ডানে বাইরে তো দেখতেছি আমি, বারান্দায় চট বিছাই দিছে, তো ডানে বাইরে দেখছি এদের হাতের লেখা মানে খুব ভালো, এত টাইপের মতো লেখা। আমি আর দেখাই না, আমি আরেকটা কাগজ নিয়ে ঢাইকা রেখে লিখতেছি। একজন ম্যাডাম আসলো, উনি আদিবাসী, বলতেছে এই এটা তো পরীক্ষা না, তুমি ঢেকে লিখতেছো কেন? বললাম না, আমি এভাবে কমফোর্টেবল লিখি। তারপরে আমি বলতেছি এখন যখন আমি খাতাটা জমা দিতে যাব তখন তো ম্যাডাম নিশ্চয়ই আমার এটা কমেন্ট করবে। আমি আর কিছু না করে খাতাটা এরকম উল্টায়া বের হয়ে চলে আসছি। আচ্ছা, তো এরকম। আর এমনিতে আমি অনেকগুলো কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত ছিলাম। একজন স্টুডেন্ট সর্বোচ্চ 3টা ইভেন্ট মানে 3টা সেগমেন্টে অ্যাটেন্ড করতে পারবে। হ্যাঁ, আমি ওই সবসময় 3টা দিয়ে অ্যাটেন্ড করতাম এবং মোটামুটি ফার্স্ট 3টা কি ছিল? অ্যাক্টিং, এটার বলে হচ্ছে একক অভিনয় বলতো আর কি। এরপর হচ্ছে গান, আচ্ছা, আর উপস্থিত বক্তৃতা। বাহ,
এই জিনিসগুলো আমি করতাম আর কি। এর বিতর্ক গান তো করতাম। এখনো গাওয়া হয়। গান এখনো গাই। মানে সেটাকে গিটার নিয়ে প্র্যাকটিস করেন, কিভাবে আসলে প্র্যাকটিসটা হয়? না, গানের সেই অর্থে আমার তালিম নাই। সেটা আমি যখন হাই স্কুলের শেষের দিকে গেছি, যখন দেখলাম আমার বন্ধু বান্ধব সব বাজায় বাজায় গায় আর আমি বাজাই না বলে আমাকে আগেই মাইনাস করে দেয়, এটাই সিস্টেম আসলে। ও গান বাজাইতে পারে না, ওরে নিয়ে সময় নষ্ট করার মানে নাই। তো তখন আমি বুঝলাম যে না, গান দিয়ে আমার হবে না, আমার অন্যদিকে ফোকাস করতে হবে। বিতর্ক, তারপরে অভিনয়, এবং সেগুলো কাজে লেগেছে, তাই না? আপনার আসলে পরবর্তীতে সেই একক অভিনয় বলি বা বক্তৃতা বলি। আর একটি গান শুনবো নাকি আমরা এখন? হইতেই পারে। শুনি, দুটো লাইন শুনি। এটা হচ্ছে আমার কেন্দ্র উপজেলার বেশ বিখ্যাত একজন শিল্পী আছেন, শ্রদ্ধেয় বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা গান। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, হায় গো যার প্রেমেতে মজনু রূপে নিজে রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজে রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। খুব ভালো লাগলো সামিউল ভাই। আসলে আপনার জীবনে এত এত গল্প, আমার কাছে মনে হয় সেই গল্পগুলো শুনতে আরো অনেক সময় দরকার ছিল, কিন্তু সময় শেষ। সুতরাং আজকের মতো আয়োজন শেষ করছি, কিন্তু নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আরো অনেক গল্প হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আয়োজনে রাখবার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrana@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।